সুপ্রিয় শিক্ষার্থীরা, শিবন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে আসলে সবারই একটা সংকটময় অবস্থা চলছে। সেই ক্ষেত্র থেকে আশা করবো তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যদি তোমাদের বাসা থেকে বের হওয়ার একান্ত প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে ফিরে এসে অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করবে এবং সম্ভব হলে গোসল করে ফেলবে। আসো আমরা ক্লাসে চলে যাই। আমি মির্জা সানারি ইয়াসমিন মুমু। আমরা আজকে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় নাম হৃদযন্ত্রের যত কথা। আসো আমরা দেখছি আমরা আজকে কি কি শিক্ষণফল এখান থেকে পেতে পারি। আমরা এখান থেকে মানব দেহে রক্তের উপাদান এবং এদের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবো, রক্তের প্রকারভেদ বলতে পারবো, মানব দেহে রক্তের সাধারণ কাজগুলো বর্ণনা করতে পারবো। এছাড়াও রক্তের উপাদানের অস্বাভাবিক অবস্থা ব্যাখ্যা করতে পারবো, মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি এবং রক্তচাপ ও কোলেস্টেরল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। আমরা দেখি আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ। মানব দেহে রক্তের উপাদান এবং এদের কার্যক্রম, রক্তের প্রকারভেদ, মানব দেহে রক্তের সাধারণ কাজ, রক্তের উপাদানের অস্বাভাবিক অবস্থা, মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি এবং রক্তচাপ ও কোলেস্টেরল। প্রথমে আমরা চলে আসি মানব দেহে রক্ত সংবহন। রক্ত রক্ত কি? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। যোজক কলা অর্থাৎ কি? এটা এক ধরনের টিস্যু। এটা কেমন? এর ধর্মটা কি? এটা কিন্তু ক্ষারধর্মী এবং এটা সাধারণত লবণাক্ত হয়ে থাকে। একজন সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা একজন মানুষের শরীরের ওজনের প্রায় 8%। এটি একটি আমরা জানলাম কি ক্ষারীয়ধর্মী লবণাক্ত তরল পদার্থ। রক্ত দেখতে লাল দেখায় কেন? কারণ রক্তে কি থাকে? হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিন থাকার কারণে কিন্তু রক্তের রংটা লাল দেখায়। এখন আমরা দেখব রক্তের উপাদান। রক্তে প্রধানত 2 ধরনের উপাদান থাকে, একটা কি? রক্তরস এবং রক্তকণিকা। আমরা একটু স্ক্রিনে দেখতে পারলে দেখি, এখানে দেখা যাচ্ছে কি একটা হলুদ রঙের পলিব্যাগ, অর্থাৎ এই চিত্রটা আমরা বোঝাচ্ছি কি এখানে কি আছে? রক্তরস। এবং এইখানে যে দেখতে পাচ্ছি শ্বেত রক্তকণিকা, অর্থাৎ মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা গুলো এইভাবে ছড়ানো অবস্থায় থাকে। এখন আমরা রক্তরস সম্পর্কে জানবো। রক্তরস কি? রক্তের বর্ণহীন তরল অংশটাকে বলা হচ্ছে কি রক্তরস, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্লাজমা। এখন এই রক্তরসের প্রধান উপাদানটা কি? রক্তরসের প্রধান উপাদানটাই হচ্ছে পানি, অর্থাৎ রক্তরসে প্রায় 90% কি থাকে? পানি থাকে। আর বাকি যে 10% সেখানে কি থাকে? বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। আর এই রক্তরস রক্তের প্রায় 55% জায়গা জুড়ে অবস্থান করে থাকে। এই যে রক্তরস বা প্লাজমা, এখন কিন্তু এই যে করোনাকালীন সিচুয়েশন, এই করোনাকালীন সিচুয়েশনে কিন্তু আমরা যে বিভিন্ন ট্রিটমেন্টের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই রক্তরস বা প্লাজমা থেরাপিগুলো কিন্তু অনেক ভালো ফল পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে সকল পেশেন্ট কি হয়, অলরেডি যাদের করোনা হয়ে গেছে, যারা সুস্থ হয়ে গেছে, তারা যদি তাদের শরীর থেকে এই রক্তরসটা ডোনেট করে, তাহলে কি হবে? যারা বর্তমানে আক্রান্ত আছে তারা কিন্তু সেখান থেকে কি করতে পারে? একটা ভালো ট্রিটমেন্ট বা চিকিৎসা পেতে পারে। এই জন্য রক্তরস কিন্তু অনেক বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আছে কি রক্তকণিকা। আমরা দেখেছি যে 100% রক্তের মধ্যে কি আছে? 55% রক্তরস, আর বাকি যে 45% থাকছে সেটা কি? রক্তকণিকা। এই রক্তরস থেকে যদি আমরা রক্ত থেকে যদি রক্তরসটাকে বাদ দিই, তাহলে যে গাঢ় অবশিষ্ট অংশটা থাকে সেটাই হচ্ছে কি? রক্তকণিকা। সাধারণত রক্তকণিকা কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে। কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা এখন দেখব লোহিত রক্তকণিকা। সাধারণত মানব দেহে যে লোহিত রক্তকণিকাগুলো পাওয়া যায় সেগুলোর আকৃতি কেমন? সেগুলোর আকৃতি সাধারণত দ্বি অবতল এবং চাকতি সদৃশ। আমরা যদি চিত্রটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কি এটা দেখতে সাধারণত একটু চাকতি সদৃশ। আর কি থাকে? লোহিত রক্তকণিকায় পরিমাণ, লোহিত রক্তকণিকার যে পরিমাণ সেটা কিন্তু রক্তে সবচেয়ে বেশি থাকে। এবং এটা দেখতে কেমন? এটা নিউক্লিয়াস বিহীন এক ধরনের জীবিত কোষ। একটা লোহিত কণিকার গড় আয়ু কতদিন? প্রায় 120 দিন। এখন আমরা কেন লোহিত রক্তকণিকা বলছি? কারণ এই লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন নামক যে রঞ্জক পদার্থটা থাকে, তার জন্য একে আমরা বলছি কি লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, বা সংক্ষেপে আমরা বলতে পারি কি RBC। একজন
সুস্থ ব্যক্তির দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ। কিন্তু মানব দেহের বিভিন্ন বয়সের বিভিন্ন সময় কিন্তু লোহিত রক্তকণিকার সংখ্যাটা কম বেশি হতে পারে, কিন্তু আমরা বলেছি কি পূর্ণবয়স্ক ব্যক্তির দেহের সংখ্যা কত? প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ। এখন আমরা দেখবো কি লোহিত রক্তকণিকার কাজটা কি। লোহিত রক্তকণিকা সাধারণত যে কাজটা করে আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে থাকে, এবং শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাতটা কত? 1:500। অর্থাৎ আমাদের শরীরে যদি শ্বেত রক্তকণিকা 1% থাকে, তাহলে লোহিত রক্তকণিকা কতখানি থাকবে? প্রায় 500%। এখন আমরা দেখবো শ্বেত রক্তকণিকা। আমরা শ্বেত রক্তকণিকা শুনে বুঝতে পারছি এই জায়গায় কি আছে? হিমোগ্লোবিন নাই। অর্থাৎ হিমোগ্লোবিন না থাকার জন্য এটা কি শ্বেত রক্তকণিকা নামকরণ হয়েছে। অর্থাৎ দেখতে কেমন? সাদাটে। তাহলে আমরা একে কি বলতে পারি? হোয়াইট ব্লাড সেল। ইংরেজিতে আমরা বলতে পারি হোয়াইট ব্লাড সেল, বা সংক্ষেপে বলতে পারি কি WBC। এরা আবার দেখতে কেমন? আসলে এদের কোনো নির্দিষ্ট আকার নেই। মানুষের রক্তে কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকতে পারে। সাধারণত আমরা লোহিত রক্তকণিকায় দেখলাম এদের গড়ায়ু কতদিন ছিল? 120 দিন। কিন্তু শ্বেত রক্তকণিকায় কত? শ্বেত রক্তকণিকায় 1 থেকে 15 দিন পর্যন্ত এদের গড়ায়ু হতে পারে। এরা আকারে কেমন? এরা আকারে বড়, এবং এদের মাঝে কি থাকে? এদের কোষে নিউক্লিয়াস থাকে। প্রতি ঘন মিলিমিটারে এর সংখ্যা 5 থেকে 10,000। এদের জন্মটা কোথায়? অর্থাৎ এরা কোথায় থেকে উৎপন্ন হয়? সাধারণত লাল অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থি থেকে এই শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। এদের কাজ কি? আমরা লোহিত রক্তকণিকা দেখলাম এরা কি করে? এরা অক্সিজেন পরিবহন করে। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেহের ভিতরে জীবাণুর দ্বারা বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে আমাদের শরীরকে সুরক্ষা দেয়। অর্থাৎ দেহের ভিতরে কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করছে? জীবাণু ধ্বংস করে বিভিন্ন রোগের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করছে। এখন যেহেতু আমরা বলেছি যে শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এখন এই গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমের ধারার উপর ভিত্তি করে এই শ্বেত রক্তকণিকা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা কি অ্যাগ্রানুলোসাইট, অর্থাৎ দানাবিহীন। অ্যাগ্রানুলোসাইট দানাবিহীন শ্বেত রক্তকণিকা, এবং গ্রানুলোসাইট যেটা হচ্ছে কি দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। এখন আমরা দেখব অণুচক্রিকা। সাধারণত অণুচক্রিকার কোনো বর্ণ নেই। এটা আকারে ছোট এবং গুচ্ছাকারে অবস্থান করে থাকে, এবং প্রতি ঘন মিলিমিটারের সংখ্যা 2 থেকে 2.5 লক্ষ। এরা কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন হয়ে থাকে। অণুচক্রিকার প্রধান কাজটা কি? যদি আমাদের শরীরের কোনো অংশ কেটে যায়, সেখানে কি করে? সেখানে সে ব্লাড ক্লট সৃষ্টি করে এবং রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, যেন অনবরত রক্তক্ষরণ না হয়ে আমাদের শরীরটা রক্তশূন্য হয়ে যায়। রক্তের বিভিন্ন কাজ। এখন আমরা দেখবো রক্তের কাজগুলো কি কি। অক্সিজেন পরিবহন করা। প্রথমত কি? অক্সিজেন পরিবহন। আমরা পূর্বেই বলেছি লোহিত রক্তকণিকা কি করে? আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে থাকে। এটা একটা রক্তের গুরুত্বপূর্ণ কাজ। তারপরে কি? কার্বন ডাই অক্সাইড অপসারণ। আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে পর্যায়ক্রমে, সেখান থেকে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড কি শরীরের জন্য ক্ষতিকর। এই রক্ত কি করে? ফুসফুসের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, অর্থাৎ আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করছি, এই ত্যাগ করার মাধ্যমে আমাদের দেহ থেকে কি করছে? ফুসফুসের সাহায্যে কার্বন ডাই অক্সাইড অপসারণ করতে হেল্প করছে। খাদ্য সার পরিবহন, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলো থেকে আমরা কি পাচ্ছি? বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, তারপরে গ্লুকোজ আছে, গ্লাইকোজেন আছে। এই যে খাদ্য সার, এই যে খাদ্যের যে উপকারী অংশটুকু, এটা কি করে? আমাদের রক্ত আমাদের সারা দেহে পরিবহন করতে সাহায্য করে। তাপের সমতা রক্ষা। আমাদের শরীরে কিন্তু অনবরত তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। কিভাবে? এই যে আমরা খাবারগুলো গ্রহণ করছি, খাবার গ্রহণ করার ফলে আমাদের দেহে কি হচ্ছে? শ্বসন প্রক্রিয়া উৎপন্ন হচ্ছে, এবং সেখানে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপের সমতা রক্ষা করাও কিন্তু রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ। বর্জ্য পদার্থ নিষ্কাশন। আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেক ধরনের বর্জ্য পদার্থ তৈরি হয়। সেগুলো কি কি? ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, নাইট্রোজেন ঘটিত বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ রয়েছে। এই বর্জ্য পদার্থগুলো অপসারণেও কিন্তু রক্ত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা দেখবো হরমোন পরিবহন। হরমোনটা কি? সাধারণত রানীহীন গ্রন্থি থেকে যে পদার্থগুলো উৎপন্ন হয়, এবং সেই পদার্থগুলো কি করছে? রক্তের সাথে মিশে যে বিভিন্ন ধরনের জৈবিক ক্রিয়াকলাপ মানুষের শরীরের মধ্যে সম্পন্ন করে থাকে, সেই কাজে কিন্তু রক্ত একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে কি? রোগ প্রতিরোধ।
আলোচনা করেছি যে রক্তের যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, তার মধ্যে একটা কি ছিল, শ্বেত রক্তকণিকা, যে কি করে বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে আমাদের শরীরকে সুরক্ষা দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি রোগ প্রতিরোধেও কিন্তু রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে কি রক্ত জমাট বাঁধা, যেটা আমরা এখনই বললাম যে অনুচক্রিকা কি করে, বিভিন্ন জায়গা থেকে যদি আমাদের কেটে যায়, ক্ষত হয় বা কোনো কারণে দুর্ঘটনাবশত কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে শরীর থেকে যদি রক্ত পড়তে থাকে, সেই জায়গায় কি করে ব্লাড ক্লট সৃষ্টি করে, অর্থাৎ রক্ত তঞ্চল করার ফলে সেখানে কি করে রক্ত জমাট বাঁধাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই গেল আমাদের মোটামুটি রক্তের গুরুত্বপূর্ণ কাজগুলো। এখন আমরা দেখব রক্তের উপাদানের অস্বাভাবিক অবস্থা, অর্থাৎ রক্ত উপাদানের মধ্যে যদি কোনো কিছু কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রক্তে কি ধরনের রোগগুলো হতে পারে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখছি কি পলিসাইথিমিয়া, এইটা এক ধরনের রোগ, রক্তের রোগ। এখানে কি হয়, লোহিত রক্তকণিকা এটা কি করে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, তখন এই পলিসাইথিমিয়া রোগটি হয়ে থাকে। অ্যানিমিয়া রোগটির সাথে কিন্তু আমরা মূলত অনেকেই পরিচিত। এখানে কি হয়েছে, উল্টাটা, অর্থাৎ লোহিত রক্তকণিকা বেড়ে যে হচ্ছে কি পলিসাইথিমিয়া, ঠিক যখন লোহিত রক্তকণিকার সংখ্যাটা অনেক বেশি হ্রাস পেয়ে যাবে তখন হবে কি অ্যানিমিয়া। এরপরে আমরা দেখবো কি লিউকেমিয়া। সাধারণত নিউমোনিয়া, প্লেগ, কলেরা এই জাতীয় রোগ হলে কি হয়, শ্বেতকণিকার সংখ্যাটা হঠাৎ করেই আমাদের শরীরে বেড়ে যায়। এখন এই শ্বেতকণিকার সংখ্যা যদি অত্যাধিক হারে বেড়ে যায়, অর্থাৎ 50,000 থেকে যদি 1 লক্ষ পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা সেটাকে বলি লিউকেমিয়া, বা যেটাকে আমরা বাংলা ভাষায় সবাই জানি কি ব্লাড ক্যান্সার। এখন আমরা দেখবো কি লিউকোসাইটোসিস। এখন শ্বেত রক্তকণিকা কিন্তু এই ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ বেড়ে যায়, তবে এর সংখ্যাটা 20,000 থেকে 30,000 এর মধ্যে যদি থাকে, তাহলে আমরা সেটাকে বলছি হচ্ছে কি লিউকোসাইটোসিস। এটাও সাধারণত নিউমোনিয়া বা হুপিং কাশি হলে এই অবস্থা সৃষ্টি হতে পারে। এখন আমরা দেখব থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিসে যেটা হয় যে অনুচক্রিকার সংখ্যা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের রোগটা হতে পারে। এক্ষেত্রে কি হয়, রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যায়, এই থ্রম্বোসাইটোসিস রোগটা হয়ে থাকে। তারপরে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি কি পারপুরা। সাধারণত ডেঙ্গু জ্বর যদি হয়ে থাকে, ডেঙ্গু জ্বর হলে এই পারপুরা রোগটা সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে অনুচক্রিকার সংখ্যাটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণ কমে যায়, তখন পারপুরা রোগের সৃষ্টি হয়। এরপর আমরা দেখবো কি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এক ধরনের রক্তের রোগ, এটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত, তবে এটা একটা বংশগত রোগ, জেনেটিক কারণে সাধারণত এই রোগটা হয়ে থাকে। এখানে কি হয়, এই ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে যায়, যার ফলে রোগী কি হয় রক্ত শূন্যতায় ভোগে এবং তাকে একটা নির্দিষ্ট সময় পর কি করতে হয়, ব্লাড নিতে হয় নির্দিষ্ট। এই গেল আমাদের রক্ত উপাদানের বিভিন্ন অস্বাভাবিক অবস্থা সম্পর্কিত কিছু রোগের চিত্র। এখন আমরা দেখব হৃৎপিণ্ডের গঠন এবং কাজ। হৃৎপিণ্ডটা কি, রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সবচেয়ে প্রধান যে অঙ্গ, সেই অঙ্গটা কি, সেটাই হচ্ছে হৃৎপিণ্ড। এটা দেখতে কেমন, কোথায় অবস্থান করে আমরা একটু জানি। হৃৎপিণ্ড আমরা সকলেই জানি বক্ষগহ্বরের মাঝে 2 ফুসফুসের অভ্যন্তরে বাম দিকে সাধারণত হৃৎপিণ্ডটা অবস্থান করে। এটা দেখতে কেমন, এটা দেখতে সাধারণত ত্রিকোণাকার একটা অঙ্গ। এটা কি করে, একটা পাম্পের মতো কাজ করে। হৃৎপিণ্ডের এই অবিরাম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু আমাদের সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। হৃৎপিণ্ড সাধারণত পেরিকার্ডিয়াম নামক একটা পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে। এছাড়া হৃৎপিণ্ডে সাধারণত 3টি স্তর থাকে, একটা কি বহিঃস্তর, মধ্যস্তর আর একটা কি অন্তঃস্তর। এখন এই অন্তঃস্তরের মধ্যেই সাধারণত থাকে, আমরা জানি মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না, কি 2টা নিলয় এবং 2টা অলিন্দ। এছাড়াও কি থাকে, বিভিন্ন ভালভ থাকে, বাইকাস্পিড ভালভ, ট্রাইকাস্পিড ভালভ। এরা কি করে, রক্তের ক্রমাগত চলাচলটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ব্লাড যদি একদিক থেকে যায় সেদিন আবার পুনরায় বিপরীত দিকে ফিরে না আসতে পারে। এই কাজগুলো নিয়ন্ত্রণ করে কে, এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে ভালভ। এখন এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে কিন্তু রক্ত কি হয়, মানব দেহের সারা অঙ্গে সঞ্চালিত হয়। কিন্তু এর সাথে কিছু অঙ্গ কাজ করে, কি ধমনী আছে, শিরা আছে, কৈশিক জালিকা আছে, এগুলো সম্পর্কেও আমরা পর্যায়ক্রমে জানবো। হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলছি হচ্ছে কি সিস্টোল এবং প্রসারণকে আমরা বলছি হচ্ছে ডায়াস্টোল। এই হৃৎপিণ্ডের একবার সিস্টোল এবং ডায়াস্টোল এই দুটোকে মিলে কিন্তু বলা হচ্ছে কি হৃদস্পন্দন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে হার্ট বিট। এখন আমরা দেখবো রক্তবাহিকা বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে আরো ভালোভাবে রক্তনালী। আচ্ছা, যে সকল নালীর মধ্যে দিয়ে
রক্ত প্রবাহিত হয় বা সঞ্চালিত হয় সেখানে তাদেরকে আমরা বলছি হচ্ছে কি রক্তনালী বা রক্তবাহিকা। এই রক্তনালী কয় ধরনের? 3 ধরনের। কি কি? ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। আমরা একটু চিত্র দিকে লক্ষ্য করি। সাধারণত আমাদের শরীরের মধ্যে এইভাবে এই ধরনের রক্ত নালীগুলো ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে। এখন আমরা দেখব ধমনী। যে সকল রক্তনালীর মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হচ্ছে, তাদেরকে আমরা বলছি কি ধমনী। আমরা একটু চিত্রটার দিকে লক্ষ্য করি। সাধারণত ধমনীর চিত্রটা হয় হচ্ছে কি এইরকম একটা নালিকা। এখন এই ধমনীর স্তর 3 স্তর বিশিষ্ট। কি কি? টিউনিকা এক্সটার্না অর্থাৎ বাহিরের আবরণটা টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া অর্থাৎ এই মধ্যবর্তী আবরণটাকে বলা হচ্ছে টিউনিকা মিডিয়া, এবং টিউনিকা ইন্টারনা অর্থাৎ সবচেয়ে ভেতরের যে অংশটা সেটাকে আমরা বলছি হচ্ছে কি টিউনিকা ইন্টারনা। ধমনীর প্রাচীর কিন্তু কিরকম? বেশ পুরু এবং স্থিতিস্থাপক হয়ে থাকে। এরপর দেখবো আমরা হচ্ছে শিরা। আমরা ধমনীর ক্ষেত্রে দেখলাম হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু শিরার ক্ষেত্রে ব্যতিক্রম। যে সকল নালী দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে সেটাকে আমরা বলছি হচ্ছে কি শিরা। শিরাগুলো সাধারণত দেহের বিভিন্ন স্থানে কৈশিক নালিকা থেকে আরম্ভ হয় এবং অসংখ্য নালী একত্রে সূক্ষ্ম শিরা, উপশিরা এবং মহাশিরায় পরিণত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। ঠিক ধমনীর মতো শিরার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। তবে আমরা ধমনীতে দেখেছিলাম ধমনীর প্রাচীরগুলো কি পুরু এবং স্থিতিস্থাপক। শিরার ক্ষেত্রে কি শিরার প্রাচীরগুলো কম পুরু এবং কম স্থিতিস্থাপক এবং খুবই কম পেশিময় অর্থাৎ খুবই সূক্ষ্ম এবং খুবই পাতলা। এখন আমরা দেখবো আমাদের কৈশিক জালিকা। সাধারণত এই বিভিন্ন পেশির মাঝে কি চুলের মতো অত্যন্ত সূক্ষ্ম নালিকাগুলো দেখা যায়, এদেরকে বলা হয় হচ্ছে কি কৈশিক জালিকা। এরা কি করে? একদিকে ক্ষুদ্রতর ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতর যে শিরা, এই ধমনী এবং শিরার মাঝে কৈশিক নালিকা কি করে? সংযোগ সাধন করে থাকে। ফলে ধমনী শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ক্রমে ক্রমে সূক্ষ্ম হতে সূক্ষ্মতর কৈশিক নালিকাতে পরিণত হয় এবং প্রতিটি কোষকে সে কি করে? বেষ্টন করে রাখে অর্থাৎ ঘিরে রাখে। এদের প্রাচীরও কিন্তু অত্যন্ত পাতলা এবং এসব পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত সব ব্যাপন প্রক্রিয়ায় সকল বিষয়বস্তুর আদান প্রদান গুলো কোষের মাধ্যমে সঞ্চালিত হয়। এখন আমরা বুঝি যে রক্তচাপ বা ব্লাড প্রেশার। এই যে রক্ত আমাদের ধমনী দিয়ে সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং শিরা থেকে পুনরায় আমাদের শরীরের ও বিভিন্ন জায়গা থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে, এই সময় রক্ত প্রবাহের সময় ধমনীর গায়ে যে চাপটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি হচ্ছে কি রক্তচাপ বা ব্লাড প্রেশার। এর একটা নির্দিষ্ট মাত্রা আছে। যদি এই নির্দিষ্ট মাত্রার চেয়ে এটা বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তখন কি হয়? সেটাকে আমরা বলি হচ্ছে কি হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার। এখন হৃৎপিণ্ডের সংকোচন ধমনীর উপর সর্বাধিক যে চাপ দেয় তাকে আমরা বলছি হচ্ছে সিস্টোলিক চাপ। আর হৃৎপিণ্ডের প্রসারণে ধমনীতে রক্তের চাপ যে কমে যায় বা যে কম পরিমাণ চাপ থাকে এটাকে আমরা বলছি হচ্ছে ডায়াস্টোলিক চাপ। একজন মানুষের আদর্শ রক্তচাপটা কত? 120/80 মিলিমিটার মানের কাছাকাছি। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে স্বাভাবিক মানুষের জন্য একটা রক্তচাপ কত? 120/80। যদি এর থেকে বেড়ে যায় তখন আমরা তাকে কি বলি? হাই ব্লাড প্রেশার। যদি কমে যায় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে কি লো ব্লাড প্রেশার। এখন আমরা দেখবো কোলেস্টেরল। কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে এক ধরনের বিশেষ হাইড্রোকার্বন বিশিষ্ট একটা যৌগ। প্রায় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কোষে এবং প্রত্যেকটা টিস্যুতে কিন্তু কোলেস্টেরল থাকে। সাধারণত স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড অর্থাৎ স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড হচ্ছে এই কোলেস্টেরলের প্রকৃষ্ট উদাহরণ। স্নেহ এবং প্রোটিন দিয়ে যে যৌগটা গঠিত হয় তাকে আমরা বলছি হচ্ছে কি লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিনের স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে 2 রকম হয়ে থাকে। একটা হচ্ছে কি উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন আর একটা কি নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন। সাধারণত যেটাকে আমরা বলছি হচ্ছে কি এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লিপোপ্রোটিন, সেটা আমাদের শরীরে থাকা হচ্ছে ক্ষতিকর। তবে যেটা হাই ডেনসিটি লিপোপ্রোটিন অর্থাৎ উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন সেটা আমাদের শরীরে থাকার জন্য উপকারী। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হচ্ছে 100 থেকে 200 মিলিগ্রাম। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। এখন আমরা দেখবো আমাদের মূল্যায়নগুলো। আমরা এখান থেকে প্রশ্ন করতে পারি রক্ত কাকে বলে?
রক্তকণিকা কি, শিরা কাকে বলে, ধমনী কি। এছাড়াও আমরা আরো কিছু কোশ্চেন করতে পারি, যেমন মানব দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বর্ণনা করো, ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য লেখো, তারপরে উচ্চ রক্তচাপ সম্পর্কে ব্যাখ্যা করো। এই ধরনের বিভিন্ন মূল্যায়ন কিন্তু আমরা আজকের ক্লাস থেকে আমরা পেতে পারি। আগামী দিন রিভিশন টপলেস তোমরা হৃদযন্ত্রের যত কথা অধ্যায়টি সম্পূর্ণরূপে বাসায় ভালোভাবে চর্চা করবে। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।